ইয়ানার এবার দেওয়ালে মাথা ঠুকিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কিভাবে ঘুমিয়ে পড়লাম, আজও আমি হেরে গেছি। ইস, হাতটাকে কি করেছে শয়তান অ্যানাকোন্ডা। নিজে যখন এসে ধরিস তখন কে তোকে কি বলে? হ্যাঁ, না বলে একটা মেয়ের রুমে লুকিয়ে আসা যাওয়া করছিস, তখন কিছু হয় না। আর একটা ছেলে হাত ধরেছে বিধায় আমার হাতের নকশা বদলে দিয়েছে। ভাগ্যিস হাতের তালু কাটেনি, নয়তো আব্বু আম্মুকে কি বলতাম। লাগাবো না আমি মলম। ইয়ানা এসব ভাবনার মাঝে ওর ফোনে একটি SMS আসে। এত কিছু ভাবতে কে বলছে তোমাকে? তেরামি না করে যা বলছি তা করো বিয়াদব। এইমাত্র তোমার বোন প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়েছে। তুমি কি চাও তোমার বোনের কিছু হোক? তাই বলছি মলমটা লাগিয়ে নাও। ইয়ানা মেসেজ পড়ে বুকের ভিতর অজানা ভয়ে ধুপ করে ওঠে। ইয়ানা মেসেজ করার আগে এখান থেকে পুনরায় মেসেজ আসে। ভয় পেও না, কিছু করব না। যদি বাধ্য মেয়ের মতো আমার কথাটা শুনে ফেলো। ইয়ানাও বাধ্য মেয়ের মতো মলমটা লাগিয়ে নেয়। সময় প্রবাহমান যা নিজ গতিতে চলতে থাকে। এভাবে কেটে যায় অনেক দিন। দিন দিন ইয়ানার প্রতি আহান ওরফে অগ্নি চৌধুরী টর্চার বেড়ে চলেছে। এখানে যেও না, ওইখানে যেও না, না মানলে পরিবার আর বন্ধু বান্ধবকে মেরে ফেলার হুমকি। আজও ইয়ানা তার সন্দেহ করা ব্যক্তিটিকে ধরতে পারল না। ধরবে কিভাবে? রাত হলে সে গভীর ঘুমে। চারিদিকে পিন পিন নীরবতা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানা যখন গভীর ঘুমে মগ্ন, কেউ তার কপালে গভীরভাবে চুমু খায়। আগত ব্যক্তিটি যখন উঠতে যাবে, ঠিক তখনই কেউ পিছন থেকে তার হাত চেপে ধরে। ব্যক্তিটি অবাক হয়ে পিছনে ফিরে তাকায়, দেখে ইয়ানা ওর হাত চেপে ধরেছে। ইয়ানা এবার বিছানা থেকে নেমে আগত ব্যক্তিটির উদ্দেশ্যে বলে, অবাক হলেন বুঝি কিভাবে আমি উঠে গেলাম? ইয়ানা এবার কষ্ট পাওয়ার অভিনয় করে বলে, আহারে, কত কষ্ট করে পানির মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে রেখে ঘুম পাড়িয়ে রাখতেন, কিন্তু আজ সেই ঔষধ কোনো কাজই দিল না। কিন্তু আজ তো আমি কোনো পানি খাইনি। কি মিস্টার অগ্নি চৌধুরী, আজ পালিয়ে যাবেন না? আহান ইয়ানার মুখে নিজের নাম শুনি ইয়ানার দিকে অবাক হয়ে তাকাই। কি করে ওকে চিনতে পারলো? তাহলে কি ওকে দুর্বল ভেবে ভুল করলো? এত কিছু ও জানলো কিভাবে? আহান এবার সমস্ত মিথ্যে দূরে ঠেলে দিয়ে ইয়ানাকে ফের প্রশ্ন করে, তুমি এইসব কিভাবে জানলে? ইয়ানা এবার রেগে গিয়ে বলে, কি ভেবেছিলেন নিজের পরিচয় লুকিয়ে একটা মেয়েকে দিনের পর দিন টর্চার করবেন আর সে বুঝতে পারবে না? মিস্টার অগ্নি চৌধুরী, যেই দিন আমি আপনার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম সেই দিনই সব পাল্টালেও নিজের পারফিউম পাল্টাতে মনে হয় ভুলে গিয়েছিলেন, তাই না? আপনার এই পারফিউম আমার খুব পরিচিত, কারণ এই পারফিউম পরিহিতা ব্যক্তি প্রতি রাতে আমার রুমে আসে। আর ওই দিন যে পালাতে দিয়ে নিজের হাতে ব্যথা পেয়েছিলেন, সেইটা লুকোতেও মনে হয় ভুলে গিয়েছিলেন। আহান এবার অবাক না হয়ে ইয়ানার দিকে একটা বাঁকা হাসি দিয়ে বলে, খুব বুদ্ধিমতী মেয়ে তুমি, আই লাইক ইট। তবে আমার পরিচয় জেনে যে নিজের বিপদ ডেকে আনলে। আগে লুকিয়ে করতাম, আর এখন সামনাসামনি। আমি নিজের আসল রূপ তোমার সামনে আনতে চাইতাম না, কারণ তুমি সেটা সহ্য করতে পারতে না। ইয়ানা এবার মুখে চুচু শব্দ করে আহানের সামনে বারবার গিয়ে দাঁড়িয়ে বলে, আমি ইনায়া বিনতে আসাদ, অন্যায়কারীকে কখনো ভয় পাই না। আর আপনাকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ঘৃণা করি। আপনাকে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আহান ইয়ানার মুখে ঘৃণার কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায়। হাতের রগগুলো ফুলে ওঠে, চোখ দুটি লাল বর্ণ ধারণ করে। আহান নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক চর বসিয়ে দেয় ইয়ানার গালে। হঠাৎ আঘাত পাওয়ার তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে। আহান ইয়ানার সামনে গিয়ে বসে মুখে হাত চেপে ধরে রেগে দাঁতের দাঁত চেপে বলে ওঠে, আমাকে তুই ঘৃণা করিস? কাকে ভালো লাগে তোর? ওই রায়হানকে? কি করেছে ও তোকে? কি রে, বলছিস না কেন, বল। কি করছেন? কি ছাড়ুন বলছি, ব্যথা লাগছে, ছাড়ুন। ইয়ানার কথা শুনে আহান ছেড়ে দেয়। শুনে রাখো মেয়ে, খুব করে চাই আমি তোমাকে। আমার অনুভবে মিশে গেছো তুমি। আমি যখন চোখ বন্ধ করি তখন আমার এই নিষ্ঠুর চোখে তুমি মায়াবতী অঙ্কিত হও। কি খারাপ ব্যাপার, তাই না? অগ্নি চৌধুরীর চোখে একটা মেয়ের মুখ অঙ্কিত হয়। ছ্যা। আহান যখন রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই ইয়ানার প্রশ্ন শুনে থমকে যায়। ভালোবাসেন আমাকে?
আহানের সোজাসাপটা উত্তর। না। ইয়ানার এইবার আহত সুরে বলে, রাগ দেখানোর জন্য অধিকার লাগে, আর অধিকার দেখানোর জন্য ভালোবাসা। যখন ভালোবাসেন না তখন এত অধিকার দেখান কেন মিস্টার অগ্নি চৌধুরী? আহান সরাসরিভাবে বলে ওঠে, আমার জীবনে কোনো মেয়ের স্থান নেই, বাজেভাবে ঘৃণা করি তাদের। আর রইল বাকি অধিকারের কথা, এইটা আমি সবসময় দেখাবো, তুমি চাও বা না চাও। বলে ওইখান থেকে প্রস্থান করে। ইয়ানা এক দৃষ্টিতে আহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে আর নিজের জীবনের মাপকাঠি ভাবতে থাকে। সবাই ভার্সিটির মাঠে অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? কি হয়নি সেটা বলেন। ওই ছেলে অগ্নি চৌধুরী কিভাবে হতে পারে? তুই জানিস উনি কত বড় মাফিয়া। সবার ওনার নাম শুনলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। চেহারা না দেখেও হাজারো মেয়ের ক্রাশ উনি। সেখানে তুই বলছিস অগ্নি চৌধুরী তোকে এতদিন এত কেয়ার করতো। আর কি যেন বলছিলি? ও হ্যাঁ, তোকে এক পলক দেখার জন্য তোর রুমে যেত, আর আমরা ওনার কথা গিয়ে ওনাকে বলেছি। তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? প্রথমে আমারও সন্দেহ হয়েছিল যে হয়তো আমার সন্দেহ ভুল, কিন্তু উনি আর কোনো ছলনা করেনি, নিজেই সব স্বীকার করেছে। আমার জীবনটা এমন কেন? যার উপর কাজ খাই সেই বলে আরেক বেটির জামাই। এই কষ্ট কই রাখি আমি? মর, তুই বাচ্চা আছিস কেন? এমন গাঞ্জা খাস কেন যাকে আরেক বেটি নিয়ে যায়? শয়তান পোলা, তুই কি আমার জামাইয়ের বিধবা করতে চাসনি? আর রইল বাকি গাঁজার কথা। এইটা গাঁজা না, ক্লাস। বাদ দে, তুই বুঝবি না। কোনো সময় তো খাইনি কেউ তোর ওপর। আরও বালের পেঁচাল বাদ দিবি তোদের। সতীনের মতো সময় চুলাচুলি লেগে থাকিস। তুই কবে ভালো হয়েছিস আরও? এখন বাদ দে ভাই, আগে ইউনুর কথাটা নিয়ে ভাব। এভাবেই খুনসুটিতে মেতে ওঠে তারা। সবাই সবার মতো বাসায় চলে যায়। ইয়ানা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে, কিন্তু একজনের কথা শুনে সে থমকে যায়। ইয়ানা ফ্রেশ হয়ে নিচে নামে, কিন্তু একজনের কথা শুনে সে থমকে যায়। তোমাকে বলেছিলাম না সেলিনা, আমার ফ্রেন্ডের ছেলে বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে মাত্র দেশে এসেছে। ইনায়াকে নাকি কয়েকবার রাস্তায় দেখেছে। ইনায়াকে ওর ভীষণ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহে ওনারা এসে ইনায়াকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর পরের মাসে ওদের বিয়ে। আসলে কোনো এক কারণে তারা বিয়েটা তাড়াতাড়ি করাতে চায়। ছেলে আমার খুব পছন্দ হয়েছে, আশা করি তোমারও পছন্দ হবে। সবই তো বুঝলাম আসাদ, কিন্তু ইয়ানার যদি পছন্দ না হয়? ইয়ানাকে একবার জানানো দরকার। তুমি ওর সাথে কথা বলো। আমার মনে হয় না আমাদের পছন্দের উপর ও না করবে। তাদের কথার মাঝেই সেলিনা হোসেন তাকিয়ে দেখেন সিঁড়ির কাছে ইয়ানা দাঁড়িয়ে আছে। উনি আমতা আমতা করে ইয়ানাকে ডাক দেয়। আরে ইনু, তুই এখানে? ভালো হয়েছে এসেছিস, তোর সাথে কথা আছে, এদিকে আয়। সেলিনা হোসেনের কথা শুনে আসাদ হোসেনও পিছনে ফিরে তাকিয়ে দেখে ইয়ানা দাঁড়িয়ে আছে। উনি খুশি মনে নিজের কাছে ডাক দেয়। ইয়ানাও মাথা নিচু করে ওর বাবা মায়ের সামনে গিয়ে বসে। এবার আসাদ হোসেন নিজের মেয়ের মাথায় হাত রেখে বলেন, দেখ মা, ছোটবেলা থেকেই তোরা দু বোন যা চেয়েছিস তাই দেওয়ার চেষ্টা করেছি, কোনো কিছুতে কোনো দিন বাধা দেয়নি। আমি চাইবো আমার কথায়ও তুই কোনো দিন বাধা দিবি না, কারণ বাবা হিসাবে আমি আমার মেয়ের জন্য বেস্টটা ঠিক করব। আমি চাই আমার বন্ধুর ছেলে সাহিল মির্জাকে তুই বিয়ে কর। ও বিদেশ ফেরত একজন ডাক্তার, তাছাড়া ছেলে হিসাবে সে খুব ভালো। বাবার উপর ভরসা আছে তো তোর? সামনের সপ্তাহে তারা আংটি পরিয়ে রেখে যাবে, তারপর পরের মাসে বিয়ে হবে। ঠিক যদি তোর কোনো ছেলেকে পছন্দ থাকে তাহলে বলতে পারিস, বিয়ের কথা আর আগাবো না। ইয়ানা আর নিজের বাবার মুখের উপর না বলার উপায় নেই। সত্যি এটাই যে ওর বাবা ওদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ওদেরকে ভালো রাখার জন্য। আর তাছাড়া যদি বিয়ে হয়ে যায় তাহলে সে অগ্নি চৌধুরীর যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সে তো তাকে ভালোবাসে না। ভবিষ্যতে কি হতে পারে তার এই সামান্য হ্যাঁ বলার জন্য কোনো কিছু না ভেবে নিজের আব্বুর উদ্দেশ্যে বলে,
তোমরা যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব, আর তাছাড়া আমার কোনো পছন্দ নেই। আসাদ হোসেন মেয়ের কথায় খুব সন্তুষ্টি হন, নিজের মেয়ের মাথায় সন্তুষ্টিজনক হাত বুলিয়ে দেয়। তারপর তারা সবাই ডিনার করে যে যার মতো রুমে চলে যায়। আহান দাঁড়িয়ে আছে নিজের তৈরি করা বিশাল সাম্রাজ্যের বেলকনির রেলিং ধরে, হাতে তার ওয়াইনের গ্লাস ধরে রাখা। প্রায় 1 ঘন্টা হতে চলল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখনও একটুও খেতে পারেনি। যে মদ না খেলে ওর রাতের ঘুম হতো না, আজ এইটা খেতে পারছে না। মুখের সামনে আনলি এক মায়াবী মুখ ভেসে ওঠে, গোলাপি ঠোঁট, একজোড়া মাতাল করা চোখ। আন এইবার বড় বড় শ্বাস নেই, এটা যেন এক অদ্ভুত নেশা, যা নেশাকে হার মানায়। ওয়াইনের গ্লাসটা পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার অনুভবের রানী, কি করেছ আমার উপর? আমার এই হিংস্র মন যে শুধু তোমাকে চাই, কিছু করতে গেলেই শুধু তুমি মায়াবিনী অঙ্কিত হও। কি জাদু আছে তোমার অস্তিত্বে, যেটা অনুভব করলে আমি সব ভুলে যাই। খুবই ভয়ঙ্কর নারী তুমি। তোমার অস্তিত্বে আমি পাগল হয়ে যাই বারবার। খুব কাছ থেকে ছুতে চাই তোমায়, ভালোবাসায় ডুব দিতে চাই তোমার মধ্যে, মেতে উঠতে চাই তোমার অস্তিত্বে। যে মদ খেয়ে মাতাল হয় আমি প্রতি রাতে, আজ তোমার অনুভবে আমি মাতাল হচ্ছি বারংবার। আজ এই ওয়াইনের গ্লাসও আমাকে কাবু করতে পারছে না। আমার অনুভবের শেহজাদি, ভালোবাসি না আমি তোমায়, কিন্তু আমি তোমায় চাই, সেটা যেই মূল্যেই হোক না কেন। রাতের আধারকে বিদায় জানিয়ে সূর্যি মামা উকিয়ে দেয়। চারিদিক থেকে ভেসে আসা বাতাসের মিষ্টি গন্ধ। এমন মনোরম পরিবেশে শুকনো মুখে বসে আছে ইয়ানা। তার কিছুই ভালো লাগছে না। সারা রাত ভাবতে ভাবতে যখন ভোর হয়ে গেল, বুঝতেই পারেনি মাথায় হাজার চিন্তা নিয়ে কি আর ঘুম সম্ভব। সারা রাত বারবার বেলকনির দিকে তাকিয়েছিল কারোর অপেক্ষায়। কেন বারবার মনটা এমন অশান্ত লাগছে? বিয়ে ঠিক হয়েছে, আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন মনে হচ্ছে আমি কিছু একটা হারিয়ে ফেলেছি। ইয়ানা এইবার সমস্ত চিন্তা দূরে ঠেলে দিয়ে নিজেকে আশ্বস্ত করে বলে, কামন ইনায়া, কিসের এত চিন্তা করছিস? আর কার জন্যই বা চিন্তা করছিস? ও কি তোকে ভালোবাসে নাকি? আর তুইও তো ওকে ভালোবাসিস না, তাহলে এত চিন্তা কিসের? তোর জন্য তোর বাবা বেস্ট একটা ছেলে চুজ করেছে। ইনায়া এইবার বড় বড় শ্বাস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ইয়ানা অনেকক্ষণ পর রুম থেকে বের হয়, নয়তো ওই দিনকার মতো আবার কথা শুনতো কে এক বিপদে আছে। তাদের ঘুম থেকে উঠলেও দোষ, না উঠলেও দোষ। ইয়ানা ডাইনিং টেবিলে বসে বেডে জেল লাগাতে লাগাতে বলে, আম্মু আব্বু আর রুই কি চলে গেছে? সেলিনা হোসেন মেয়ের প্রশ্ন শুনে বলেন, হ্যাঁ, এইমাত্র বের হয়েছে। তোকে রুই ডাক দিতে গিয়েছিল, তুই নাকি পড়তে বসেছিস, তাই আর ডিস্টার্ব করেনি। ও আচ্ছা আম্মু শোনো, আজ আমি একটু লাইব্রেরিতে যাব, আসতে একটু লেট হবে। সেলিনা হোসেন মেয়ের দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে, তবে বেশি দেরি যাতে না হয়। ঠিক আছে আম্মু, আমি এখন আসি, বাই। ইয়ানা রাস্তায় বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আজ সুমো কোচিংয়ে যাবে না, তাই ইয়ানা একাই দাঁড়িয়ে আছে। ইয়ানা এবার কিছুটা বিরক্তি নিয়ে বিয়ে করে বলে, আজকে সমস্ত রিক্সার উপর ঠাডা পড়ছে, একটাও আসছে না। ধুর, এইদিকে কোচিংয়েরও দেরি হয়ে যাচ্ছে। ইয়ানার ভাবনার মাঝেই কালো সাদা কার এসে থামে। সে কিছুটা ঘাবড়ে যায়। গাড়ি থামার সাথে সাথেই ওর মোবাইলে ফোন আসে। ইয়ানা ফোন রিসিভ করে হ্যালো বলতেই, গাড়ি পাঠিয়েছে, চুপচাপ গাড়িতে উঠে ভার্সিটিতে যাও। একটা কাজে আটকে গেছি, তাই আমি যেতে পারিনি। ইয়ানার আর বুঝতে বাকি নেই ফোনের ওই পাশের ব্যক্তিটি কে। দেখুন মিস্টার অগ্নি চৌধুরী, আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের জন্য রিক্সাই ঠিক আছে, আপনার কোটি টাকার গাড়ির প্রয়োজন নেই। আহানের রাগের পরিমাণ যেন তত্তর করে বৃদ্ধি পাচ্ছে। এ মেয়ে সোজা কথার মানুষ না, ভালোভাবে কথা বলে কানেই তোলে না। আহান এবার একটা ধমক দিয়ে বলে, জাস্ট শ্যাট আপ ইডিয়েট। আমার থেকে বেশি বুঝো তুমি। চুপচাপ গাড়িতে উঠো ইনো, না হলে আই সোয়ার আমি কি করব নিজেও জানি না। এই বলে আহান রেগে ফোন রেখে দেয়। ইয়ানা আহানকে গালি দিতে দিতে গিয়ে গাড়িতে বসে সমস্ত মিটিং শেষ করে আহান নিজের কেবিনে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। সে তার অনুভবের শেহজাদিকে দেখতে পায়নি। কেবিনের বাহির থেকে টোকা পড়তেই আহান গম্ভীর মুখে বলে, কামিন। কি
ইউভি, রায়ান আর আহানের অ্যাসিস্ট্যান্ট আরিফ হুড়মুড়িয়ে রুমে ঢুকে। আহান তাদের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, হয়েছে? কোন পাগলা কুকুরে তাড়া করেছিল তোদের? এইভাবে ঢুকেছিস কেন? আহানের কথা শুনে সবাই থমথমে খেয়ে যায়। রায়ান এবার সিরিয়াস হয়ে বলে, ভাই, ফরিদ আমিনের বাগনাকে কানাডার পুলিশ গ্রেফতার করেছে। এখন ফরিদ পালিয়ে রয়েছে, হয়তোবা দেশে আসতে পারে। তারপর মোটা অঙ্কের টাকা ভেঙে ছেলের মতো বাগনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। তাছাড়া কানাডায় ফরিদের যত কালো ব্যবসা ছিল, ড্রাগস থেকে শুরু করে সব পুলিশের আওতাধীন হয়ে গেছে। তাই বলছি ও দেশে আসাটা মারাত্মক ব্যাপার। আর আমাদের সাথে যত শত্রুতা, দেশে এসে শুধু অশান্তি করবে। আর এবার যদি বেশি বাড়াবাড়ি করে আর প্রাণে বাঁচতে পারবে না। আহানের যেন এসব সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। সে একটা রহস্যময় হাসি দিয়ে বলে, চাপ নিস না, ও কানাডার ত্রিসীমানা থেকে বাহির হতে পারবে না। কিছুক্ষণ পর ও ওইখানকার পুলিশের হেফাজতে চলে যাবে। তারা অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে থাকে। ইউভি রাগান্বিত হয়ে আহানকে বলে, শালা তুই জানতি আগে থেকেই, আর আমরা এসেছি তোকে খবর দিতে। আহান তাদের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলে, ওইসব কথা বাদ দে, আগে বল আমার আদরের সৎ ভাইয়ের কি খবর? আজ একটু দেখা করতে যাব, বুঝলি? অনেক দিন হলো আদরের ভাইটাকে দেখি না। আহান এবার কিছুটা গম্ভীর হয়ে বলে, আরিফ ঠিকমতো খাতির যত্ন করছিস তো? আরিফ ভয়ে ভয়ে বলে, জি ভাই, ওর অবস্থা খুবই খারাপ, মনে হয় না বেশি দিন বাঁচবে। আহান একটা বাঁকা হাসি দিয়ে বলে, বাঁচতে তো হবেই ওকে। আজ দেখা করতে যাব, আর এখন সবাই আমার কেবিন থেকে বের হ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আহান চেয়ারে বসতে বসতে বলে, কি প্রশ্ন করবি? তাড়াতাড়ি করে বিদায় হ। আচ্ছা ভাই, আপনার জন্মের সময় কি আপনারা গরিব ছিলেন? তোর হঠাৎ এই প্রশ্ন কেন? আহা ভাই, বলেন না। না। গরিব ছিলেন না। আপনার বাবা দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল, এটা আমি আমার জন্মের পর থেকেই জানি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় হওয়া সত্ত্বেও আপনাকে মধু খাওয়াতে এত কিপটামি করলো কেন? রায়ান আর ইউভি এতক্ষণ আরিফের দিকে তাকিয়েছিল। আরিফের কথা শেষ হতেই তারা হু হু করে হেসে ওঠে। আহান নিচের দিকে তাকিয়ে বলে, আমার বন্দুকে 6টা গুলি আছে। তোরা যদি এখন আমার কেবিন থেকে না বের হয়েছিস, তাহলে 6টা গুলি তোদের বুক বরাবর শ্যুট করব। আহানের বলতে দেরি, তাদের কেবিন থেকে বের হতে দেরি হয়নি। সুমন রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে, আজ রিক্সা নেয়নি। সে আনমনে কিছু একটা ভেবে চলেছে। ঠিক ওই সময় ওর সামনে একটা গাড়ি এসে আচমকা ব্রেক কষে। তার ভাবনায় এমন ভয়ঙ্কর ছেদ পড়ে থমথমে খেয়ে যায়। এই বুঝি অকালে জীবনটা গেল। এখনও না হওয়া জামাইটাকে দেখতে পেলাম না, আর আমার বাচ্চা কাচ্চাগুলোর কি হতো? সুমো মনকে শান্ত করার জন্য বার কয়েক দোয়া ইউনুস পড়ে বুকে ফু দিয়ে গাড়িটির দিকে তেড়ে গিয়ে বলে, এই যে বড়লোক বাবার বখাটে ছেলে, দামি গাড়ি নিয়ে বের হলে কি রাস্তায় মানুষদের মানুষ মনে হয় না? নিজের কাঁধে কি আজরাইলের ক্ষমতা নিয়ে এসেছিস, নাকি মানুষ মারার জন্য লেজ কাটা হনুমান? শয়তান অসভ্য। এই বলে সুমু একটা ইট নিয়ে তেড়ে যায় গাড়ির কাছে গিয়ে ওর চোখ চড়ক গাছ। সুমু এবার আমতা আমতা করে বলে, আপনি সামনে সেভাবে গাড়ি ব্রেক করেছেন কেন? তাই তো রেগে গিয়েছিলাম। এদিকে যাচ্ছিলাম, পরে দেখি আপনি, তাই ব্রেক করেছিলাম। কিন্তু এইভাবে ভয় পেয়ে যাবেন বুঝতে পারিনি। গাড়ির মালিক ছিল স্বয়ং রায়হান। সুমু অপ্রস্তুত হয়ে কিছুটা দাঁতে দাঁত চেপে বলে, মাঝপথে আমার মতো ইনোসেন্ট বাচ্চা মেয়ের সামনে হঠাৎ যদি কোনো দানব এসে ব্রেক কষে, তাহলে তো ভয় পাবই, তাই না? রায়ন আড়ালে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলে, যার উস্কানিতে দেশের নামকরা গুন্ডারা অফিসারের বুকে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, সে নাকি ইনোসেন্ট। তো মিস সুমু, ভার্সিটিতে নিশ্চয়ই যাচ্ছেন। আমি এদিকেই যাচ্ছি, আপনি গাড়িতে উঠুন, পৌঁছে দিচ্ছি। আবার ভাববেন না আপনাকে সিরিয়াস করছি, মানে বলতে চাইছি সব সময় এক লাইন বেশি বুঝেন তো, তাই। রায়নের কথা শুনে সুমুর কিছুটা খারাপ লাগলো। ও তো অনেকবার ক্ষমা চেয়েছে ওই দিনকার জন্য, তারপর ওকে কথা শোনাচ্ছে।
তবে সেটা মুখে আর প্রকাশ করলো না। না না, আমি কেন গাড়িতে যাব? আপনি আসতে পারেন মিস্টার রায়ান। আপনি আপনার ভাঙা টেপ রেকর্ডটা বন্ধ করুন আর গাড়িতে উঠে বসুন। নয়তো ওই যে দূরে কুকুরটা দেখতে পাচ্ছেন, এক ডিল দিব, আজ সারাদিন আপনার পিছে পড়ে থাকবে। সো চুপচাপ গাড়িতে উঠে বসুন। সুমো রায়ানের কথা শুনে ঘাবড়ে গিয়ে পিছনে ফিরে তাকায়, দেখে সত্যি সত্যি কয়েকটা কুকুর বসে আছে। ও কুকুরকে ভীষণ ভয় পায়, তাই কোনো কিছু না ভেবেই গাড়িতে গিয়ে বসে। রায়ান দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? ওইখানে বসছেন কেন? সামনে আসে বসুন। সুমো রায়ান সহ রায়ানের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে গিয়ে সামনে বসে। নির্ঘাত আজ বিপদে পড়েছি দেখা, নয়তো তোর গাড়িতে ওঠার কোনো ইচ্ছা নেই আমার। সবাই ছুটির পর প্রতিদিনকার মতো আড্ডায় মেতে উঠেছে। এই যে আমাদের সমু, শান্তির রানী, আপনি এভাবে সকাল থেকে কালনাগানির মতো ফুসফুস করছিস কেন? সুমু এমনিতেই রেগেছিল। আকাশের কথা শেষ হতে আকাশে পিঠে এক কিল বসিয়ে দেয়। রেগে বলে, তুই আমাকে কাল নাগিনী বলেছিস? তোর বউ কাল নাগিনী। আকাশ পিঠ ঘেঁষতে ঘেঁষতে বলে, হ্যাঁ, তোরা তো জানিস ওই আমার বউ। যে কালনাগিনীর আবার বলতে হয় নাকি? কালনাগিনীর উপরে যদি কিছু থাকে তাহলে ওইটাই বল। এখন বাদ দে ভাই, আগে ইনুর কথাটা নিয়ে ভাব। কি হয়েছে? আমাদের শান্তির মহারানী সুমো বেবি, এভাবে রেগে আছিস কেন? সুমু এইবার রাস্তার সমস্ত ঘটনা এক এক করে সব খুলে বলে। এজন্যই তো বলি যে আমাদের শান্ত দেবী এত রেগে কেন। তুই যে রায়ান ভাইকে ভুল করে একটা মেয়ের ওড়না টেনে ধরা নিয়ে ভুল বুঝেছিস, তার কাছে ক্ষমা চেয়েছিস। এইটা অনেক আগে এসেছিস, পিছনে অনেক ঘুরঘুর করে তারপর ক্ষমা করেছে। ওকে ঠিক আছে, এইবার তাহলে আমরা উঠি। না রে, তোরা যা, আমি একটু লাইব্রেরিতে যাব, কাজ আছে। ফিরতে একটু দেরি হবে, বাসা থেকে বলে এসেছি। ইয়ানা লাইব্রেরির কাজ শেষ করতে করতে কখন বিকেল হয়ে গেল বলতেই পারেনি। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, মনে হয় ঝড় আসবে। পাশে কয়েকটা বখাটে বারবার তাকাচ্ছে। সময় যাচ্ছে আর অস্বস্তি যেন বেড়ে চলেছে, কিন্তু একটা রিক্সা আসার কোনো নামও নেই। হয়তো আবহাওয়া খারাপ, এই জন্য তার ভাবনার প্রহর গুনি সামনে কালো রঙের একটা গাড়ি থামে। তার ভাবনার প্রহর ঘনেই তার সামনে কালো রঙের একটা গাড়ি থামে। ইয়ানা যেন নিজের প্রাণ ফিরে পায় একটা গাড়ির সন্ধান পেয়ে, কিন্তু পর মুহূর্তে এই গাড়ির মালিককে দেখে অস্বস্তি আর ভয়ে নাকমুখ কুঁচকে ফেলে। আজ এই ছেলেগুলোর জীবন টাটা বাই বাই এইটুকু জানে, সাথে ওর কি করবে আল্লাহও জানে। কিন্তু আহানের দৃষ্টি ছিল একদম শান্ত। এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো, নাকি ছেলেদের রূপ দেখানো এখনো শেষ হয়নি? আহানের কথা শুনে ইয়ানা রেগে যায়। সে কি এখানে ছেলেদের রূপ দেখার জন্য দাঁড়িয়ে আছে নাকি? গাড়ি পাচ্ছিল না তাই দাঁড়িয়েছিল। উঠবো না আমি ওনার গাড়িতে? কি পেয়েছেনটা কি উনি? যা খুশি বলতে পারবে, আর আমার আত্মসম্মান নেই? ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে আহানি একটু হালকা ধমক দিয়ে বলে, কি বলেছি কথা কানে যায় না? গাড়িতে এসে উঠছো না কেন? আমার অনেক কাজ আছে তোমার জন্য। সারাদিন বসে থাকলে তো আর হবে না, তাই বলছি চুপচাপ চলে এসো। ইয়ানা এবার প্রচুর রাগ হয়, সাথে অভিমানও। সে কি বলেছিল নাকি ওকে এসে নিয়ে যেতে? আজব, নিজে থেকে এসে তাকে কথা শোনাচ্ছে। যাব না আমি, দেখি কিভাবে নিয়ে যায়। আর নিজের রাগটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে শান্ত গলেই বলে, দেখো ইনু, ভালোভাবে বলছি, চুপচাপ চলে এসো। আমি যদি একবার গাড়ি থেকে বের হই সেটা তোমার জন্য ভালো হবে না। আন শেষের কথাটি একটু জোরেই বলেছে, তাতেও ইয়ানার কোনো হেলদোল নেই। আন এক পলক ছেলেগুলোর দিকে তাকিয়ে ইয়ানার দিকে তাকায়। রাগে তার চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, হাতের রগগুলো ভেসে উঠছে। এই মেয়েকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অগ্নি চৌধুরীর অবাধ্য হওয়া। এই মেয়েকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব অগ্নি চৌধুরী কী জিনিস। আন গাড়ি থেকে নেমে নিজের সমস্ত শক্তি দিয়ে হাত চেপে ধরে। ইয়ানা ব্যথায় কুকরিয়ে ওঠে।
আহানের চোখের দিকে তাকাতেই ওর আত্মা কেঁপে ওঠে। একটা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবে, এইভাবে এমন একটা জায়গায় ঘুমন্ত সিংহকে না জাগালেও পারতি ইয়ানা। ছেলেগুলো এতক্ষণ ইয়ানাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। তাদের মধ্যে একজন এবার বলে ওঠে, ওহে ফুলটুসি, শুধু নিজের নগরকে খুশি করলেই হবে? আমাদের দিকেও একবার তাকাও, অনেকজন আছি আমরা। আজ রাতে চলো, একদম খুশিতে ভরিয়ে দেব। তোমার মতন এমন হট সেক্সি মেয়েই তো চাই আমরা। শুধু চলো আমাদের সাথে একবার, আজ রাতটা খুব এনজয় করবো। ইয়ানা মনে হচ্ছিল নিজের জীবন নিজেই দিয়ে দিতে। ছি, কত অসভ্য কথাবার্তা আর ভাবনায় ছেদ ঘটে একজনের কথা শুনে। তোদের কেন মনে হলো ও হট সেক্সি? বিশ্বাস কর, একদমই সেক্সি নয়। আমার কথা বিশ্বাস না হলে তোরা টেস্ট করে দেখতে পারিস। রাতে তোদের কাছে পাঠিয়ে দিব। এমনিতে এই মেয়ে আমার কথার অবাধ্য হয়। ওকে ওকে আমার কাছে রেখে কি লাভ বলতো? ছেলেগুলোর কানে আহানের কথা প্রবেশ করেছে কিনা জানা নেই, তবে এক একজনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ স্বয়ং অগ্নি চৌধুরী তাদের সামনে দাঁড়িয়ে আছে। স্যার, সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আপনাকে ভালোভাবে না দেখেই আপনার জিএফকে নিয়ে কথা বলেছি। আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, তোদের কেন মনে হলো যে এই মেয়ে অগ্নি চৌধুরী জিএফ? তোদের মতো আমি ওকে হট সেক্সি ভেবেছিলাম, পরে দেখি আমার ভাবনা ভুল। কিন্তু তোদের যেহেতু মনে ধরেছে, আজ রাতে তোদের কাছে ওকে দিয়ে দিব। যদি রাতের অন্ধকার দেখতে পাস। আহান শেষের কথাটা রেগে দাঁতে দাঁত চেপে বলেছে, তবে ইয়ানা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আহানের দিকে। লজ্জায় আর ঘৃণা সারা শরীর ঘিন ঘিন করছে। আর এইদিকে তুমুল বেগে বর্ষণ শুরু হয়ে গেছে। ইয়ানা এই বৃষ্টিকে উপেক্ষা করে সামনের দিকে পা বাড়াতেই আহান পুনরায় হাতটি চেপে ধরে, তবে এবার আগের তুলনায় একটু বেশি। ইয়ানা হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। একটা মেয়েকে নিয়ে কি ভাষা দিয়ে কথা বলতে হয় এইটুকুই জানেন না। আর আপনার মতো মাফিয়া থেকে কি আশা করা যায়? কে শুনে কার কথা? এই বৃষ্টির মধ্যেই এক প্রকার টেনে নিয়ে গিয়ে গাড়ির ভিতর ছুঁড়ে ফেলে। ইয়ানা হালকা ব্যথা পেয়ে আহ করে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই ইয়ানার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সমস্ত ছটফট এক নিমিষেই কমে যায়। আহান পরম আয়াসে ইয়ানার ঠোঁট দুটো আঁকড়ে ধরে, চুমু থেকে আস্তে আস্তে কামড়ে পরিণত হতে থাকে, যেন সমস্ত রাগ এই ঠোঁটের উপর ঝাড়ছে। ইয়ানা ব্যথা সহ্য করতে না পেরে আহান থেকে নিজেকে ছাড়াতে ছটফট শুরু করে। আহান ইয়ানার চোখ দুটি নিজের হাত দ্বারা চেপে রেখেছে। আহানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য অধৈর্য হয়ে পড়েছে, কিন্তু আহানকে এক চুলও নাড়াতে পারেনি। এভাবে প্রায় 10 মিনিট পর আহান ছেড়ে দিয়ে স্টারিংয়ে মাথা রেখে জোরে জোরে শ্বাস নেয়। আর এইদিকে ইয়ানের জীবন যায় যায় অবস্থা, যেন সিংহের খাঁচা থেকে মুক্তি পেয়েছে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ইয়ানা নিজের ঠোঁটে রক্ত দেখতে পেয়ে লজ্জাকে এক সাইডে রেখে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। আহান স্টারিং থেকে মাথা তুলে ধমক দিয়ে বলে, এইভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন? কান্না থামা, বিশ্রী লাগে দেখতে। ইয়ানা এইবার রাগে তেতে উঠে বলে, কেন কান্না করছে আপনি জানেন না? কোনো মেয়ের অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা ঠিক না। এটা কি আপনার জানা নেই? সাহস কি করে হলো আমাকে চুমু খাওয়ার? আমার ঠোঁট কি আপনার বাপের সম্পত্তি? বারবার এসে হামলা করেন অসভ্য পুরুষ। রাগের বশে ইয়ানা কি বলছে নিজেরই জানা নেই। আহান গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, যেখানে পুরো মানুষটাই আমার, সেখানে অনুমতি নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বলেছিলাম কথার অবাধ্য না হতে। শাস্তি হিসেবে চুমু খেয়েছি, তাতে আমার কি দোষ? এখনও যে জীবিত আছো তার শুকরিয়া করো। আমার সামনে এখন যেইভাবে এখন বসে আছো, তারপর কিছু করলে অসভ্য আবার আমাকেই বলবে। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার। ইয়ানা আহানের কথা শুনে নিজের দিকে তাকাই, দেখে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে বেবি পিঙ্ক কালারের জামাটা শরীরের সাথে একেবারে লেপ্টে আছে। শরীরের প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। ইয়ানা এবার লজ্জায় মাথা নুইয়ে ফেলে। ওনা দ্বারা যথাসম্ভব নিজেকে আবৃত শুরু করে।
আহান ইয়ানার এই অবস্থা দেখে আড়ালে একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে রাখা এক্সট্রা ব্লেজার ইয়ানার গায়ে জড়িয়ে দেয়। দেখতে দেখতে ইয়ানাদের বাসার সামনে চলে আসে। ইয়ানা গাড়ি থেকে নেমে কিছু বলতে যাবে, তার আগেই আহান এই জায়গা থেকে প্রস্থান করে। ইয়ানা ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলে, আরে বাবা, তোকে কি থ্যাংক ইউ বললাম নাকি আজব? আমি তো বললাম যাতে আর কখনো গাড়ি নিয়ে না আসে, আর ব্লেজারটা ফেরত দিলাম। আজ আপনি আমায় কম অপমানিত করেননি মিস্টার অগ্নি চৌধুরী। আর মাত্র কয়েকটা দিন তারপরেই আমি অন্যের লিখিত দলিল হয়ে যাব। আহানের গাড়ি গিয়ে থামে সেই অন্ধকার টর্চার ছেলে। ভিতরে প্রবেশ করি একটা বাঁকা হাসি দিয়ে নিচে পড়ে থাকা ছেলেগুলোর সামনে গিয়ে বসে। আহান এবার আরিফের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলে, আরিফ আমার সৎ ভাইটা কোথায় বলতো? ওদের সাথে একটু পরিচয় করা। কি জানিস তো, ওরাও আমার প্রেয়সীকে এক রাতের জন্য চেয়েছিল। যা তো, আমার ভাইটাকে একটু নিয়ে আয়। আরিফ ভয়ে ভয়ে রাইহানকে বন্ধ রুম থেকে বের করে নিয়ে আসে। রাইহানকে দেখে এক একজনের আত্মা কেঁপে ওঠে। আর তার এক হাত নেই, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। শরীরে কোনো জামা নেই, শুধু একটা প্যান্ট পরা। পুরো শরীর থেকে রক্ত বের হচ্ছে। হাতে কাটা জায়গায় পছন ধরে গেছে। নিচে পড়ে থাকা ছেলেগুলো রাইহানের অবস্থা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আহান রাইহানের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল হাসি দিয়ে বলে, কি ভাই, কেমন লাগছে আমার খাতির যত্ন? রায়ান নিভু নিভু চোখে আহানের দিকে তাকিয়ে বলে, আমাকে যা করার করে নে। যেই দিন আমার বাপ জানতে পারবে তার ছেলে মৃত্যুর খবর, ওই দিন তোর দিনও শেষ অগ্নি চৌধুরী। আর তোর প্রেমিকার যেই অর্থ নগ্ন ভিডিও আছে ওইটাও ভাইরাল হবে বলে জোরে জোরে হাসতে থাকে। হাসির মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ আহান রাইহানের বুকে পরপর 4টা গুলি করে। আহান রাইহানের দিকে রেগে তাকিয়ে বলে, ভেবেছিলাম তোকে কয়েকদিন পর মারবো, কিন্তু সেটা আর হলো না। আহান এবার একটা ছেলেকে ডাক দিয়ে বলে, এই নর্দমার কিটকে নিয়ে অ্যাসিডে ডুবিয়ে রাখো যতক্ষণ না পর্যন্ত নিশ্চিহ্ন হয়। আরিফ এবার ভয়ে ভয়ে বলে, ভাই এটা কি বেশি প্রয়োজন? আহান এবার আরিফের দিকে ঘাড় কাত করে তাকায়। আরিফ আহানের তাকানো দেখে ভয় পেয়ে যায়। সরি ভাই। এতক্ষণ পর্যন্ত ছেলেগুলো এই দৃশ্য দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। আহান ছেলেগুলোর এই অবস্থা দেখে মুখে শব্দ করে একজনকে ডাক দিয়ে বলে, এদের জ্ঞান ফেরা তাড়াতাড়ি। আহানের কথা অনুযায়ী ছেলেগুলোর জ্ঞান ফেরানো হয়। ছেলেগুলোর জ্ঞান ফেরার সাথে সাথেই আহানের পা জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। স্যার প্লিজ আমাদের কিছু করবেন না, আমার জানতাম না আপনার গার্লফ্রেন্ড ছিল। স্যার আমাকে ক্ষমা করে দিন। আন ছেলেগুলোকে নিজের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করে ছেড়ে দেই বলতো? যার দিকে তাকাতে আমার নিজের আত্মা কেঁপে ওঠে, সেখানে তোরা কিভাবে তাকিয়েছিলি? যার সাথে কথা বলতে গেলে আমায় 1000বার ভাবতে হয় কোন কথাটার খারাপ লাগবে, সেখানে তোরা ওকে নিয়ে বাজে কথা বলেছিস। যাকে আজ পর্যন্ত আমি ভালোভাবে ছুঁইনি পর্যন্ত, সেখানে তোরা এক রাতের জন্য চেয়ে নিলি। আর কয়েকদিন আগে একটা মেয়ে রেপ হয়েছে না, রেপটা তো তোরাই করেছিলি। খুব শখ না নিজেদের পুরুষত্ব নিয়ে? যদি এটাই না থাকে কেমন হবে বলতো? সবাই ভয়ে তটস্থ হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। কারো কিছু বলার সাহস নেই। একমাত্র আহান ওই জানে সে কি খেলায় মেতে উঠেছে। আহান এইবার আরিফকে ডাক দিয়ে বলে, আরিফ আমার প্লায়ার্স আর ছুরিটা দে তো। আরিফ ভয়ে ভয়ে বলে, জি ভাই দিচ্ছি। একটু পর আহান সবাইকে বলে, সবাই নিজের চোখ বন্ধ করতে পারো, খোলা রাখলে আমার কোনো সমস্যা নেই। ছেলেগুলো হাজারো আকুতি আহানের মন গলাতে পারেনি। পরপর 3 জনের ওই গোপনাঙ্গ কেটে ফেলে। ছেলেগুলো চিৎকার দেওয়ার সময় পায়নি, তার আগে মুখের ভেতর শুট করে দেয়। আর নিজের হাত টিস্যু পেপার দিয়ে মুছতে মুছতে বলে, এইগুলো পরিষ্কার কর তাড়াতাড়ি, আর লাশগুলোর ব্যবস্থা কর। তারপর বেরিয়ে আসে অন্ধকার সেই টর্চার ছেলের থেকে, হয়ে যায় অগ্নি চৌধুরী থেকে আহান চৌধুরী। আহান পাসওয়ার্ড চেপে বাড়ির ভিতরে প্রবেশ করে। গিয়ে দেখে রায়ান সোফায় মাথা নিচু করে কিছু একটা ভাবছে। আহান কিছু একটা ভেবে রায়ানকে ডাক দেয়, কিন্তু রায়ানের কোনো রেসপন্স নেই। আহান এবার একটু মৃদু ধাক্কা দিয়ে ফলে রায়ান হকচকিয়ে ওঠে।
রায়ানের চোখ দুটি কেমন লাল হয়ে আছে। আহান জানে অতিরিক্ত প্রেশার নিলে ওর এইরকম হয়। আহান কপাল কুঁচকে রায়ানকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলতো তোর? ইদানিং দেখে অন্যমনস্ক হয়ে বসে থাকিস। রায়ান একটা হাসি দিয়ে বলে, আরে ভাই, অফিসের একটু চাপ ছিল, এই আর কি। তেমন কিছু হয়নি বলে রুমের দিকে হাঁটা শুরু করবে। ভালোবাসিস তুই সুমাইয়াকে? রায়ানের পা থমকে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কি বলবে তার ভাইয়ের সমতুল্য বন্ধুকে? সে কি আদৌ ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে ও সুমকে। কখন কিভাবে ভালোবেসে ফেলেছে ও নিজেও জানে না। রায়ানকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে চ শব্দ উচ্চারণ করে বলে, তুই এইরকম মেয়েদের মতো হলি কবে বলতো? সামান্য একটা প্রশ্ন করেছি, তাতে কোনো ভাবনার মাঝে ঢুকে পড়েছিস তুই। রায়ান আহানের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, তোর কাছে এটা সামান্য হতে পারে, বাট আমার কাছে অনেক। ভালোবেসেছি কি না তা জানি না, তবে ওকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না। বাই দ্য ওয়ে, কোথায় ছিলি বলতো আজ তুই? কোথায় গিয়েছিলে আবার? কাকে মেরেছিস? আহান নিজের শরীর ঝাড়তে ঝাড়তে ভাবলেশীনভাবে উত্তর দেয়, তুই কি আমার বিয়ে করা বউ এইভাবে যে জেরা করছিস? আর যদি গোয়েন্দা হয়েও থাকিস তাহলে সেটা অন্যদের জন্য, আমার জন্য না। তাই আমার উপর থেকে গোয়েন্দাগিরি বাদ দে। রায়ান প্রথম দিকে একটু ভেবাচাকা খেলেও সন্দেহের বশে আবার প্রশ্ন করে, বাজে কথা বন্ধ কর আর বল কি করিস। আহানের সোজা সাপটা উত্তর, রায়হানকে শেষ করেছি আর 3টা ছেলেকে। বলে উপরে চলে যায়। তারপর আবার কিছু একটা ভেবে পিছন দিকে তাকিয়ে বলে, এত ভেবে লাভ নেই। তুই জানিস বিনা কারণে আমি কাউকে মারি না। আর সময় থাকতে ভালোবাসা ধরে রাখ। আবার দেখিস অন্য কেউ না নিয়ে চলে যায়। হুমায়ুন স্যারের একটা লেখা পড়েছিলাম। লেখাটা ছিল এরকম, যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি কাউকে তোমার দেখাতে ইচ্ছে হয় তাহলে জানিয়ে দাও, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তাকে বলে দাও, কারণ তুমি 5 মিনিট বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না। দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায়। এরই মধ্যে আহানের আর কোনো খোঁজ নেই। আজ ইয়ানার এঙ্গেজমেন্ট। ইমতিয়াজ মির্জা, তার ওয়াইফ হিয়া মির্জা আর সাহিল মির্জা তাদের বাড়িতে আসে। ইয়ানাকে তাদের সামনে বসানো হয়। পরিধানে তার পিঙ্ক কালারের সিম্পল কারুকাজের মধ্যে শাড়ি, মুখে হালকা মেকআপ। এই সামান্য সাজে যেন ইয়ানাকে অসামান্য লাগছে। আমাদের ইয়ানা মামুনি তো মাসাল্লাহ খুব সুন্দর। এমনি তো আমার ছেলে তোমার জন্য পাগল হয়নি। ইয়ানা কিছুটা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মিসেস হিয়া মির্জা কিছুটা হাসি দিয়ে বলে, উফ, তুমিও না ইমতিয়াজ মেয়েটাকে শুধু শুধু লজ্জা দিচ্ছ। এখন আমরা আংটি বদলের কাজটা সেরে ফেলি। তারপর হিয়া মির্জা দুইজনের হাতে দুটি আংটি দেয়। সাইল ইয়ানার হাতে রিং পরিয়ে দেয়, কিন্তু ইয়ানা সাইলকে রিং পরাতে গেলে তার হাত কাঁপাকাঁপি শুরু করে দেয়। এক পর্যায়ে রিং নিচে পড়ে যায়, কিন্তু তার আগে সাইল ধরে ফেলে। কি হলো ইয়ানা, এইভাবে ভয় পাচ্ছ কেন? এ তো ভয় পাওয়ার প্রয়োজন নেই, ধীরে সুস্থে পারাও। তারপর ইয়ানাও সাহিলকে রিং পরিয়ে দেয়। সমাপ্তি হয় তাদের এঙ্গেজমেন্ট। কিন্তু একজন কি তা মেনে নেবে? যদি সে জানতে পারে ইয়ানা অন্যজনের নামে রিং পড়েছে, কি করবে ও? রাতের শেষ প্রহর চলমান। আকাশের খুশি মনে উড়ন্ত পাখিরা ক্লান্ত হয়ে চোখ বুজে ফেলে। চারিদিকে হুতুম প্যাঁচার ডাক। নিস্তব্ধ এই জঙ্গলে হুতুম প্যাঁচা আর একটি লোকের নিঃশ্বাস ছাড়া একটা পাথরও শব্দ নেই। একজনের নিঃশ্বাস আরেকজনের ডাক এই নিস্তব্ধ পরিবেশে যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই অমাবস্যাকে কাটিয়ে আলোর কোনো সন্ধান নেই। হঠাৎ সামনে থাকা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। কিছুক্ষণ পর উপস্থিত হয় মাথা থেকে পা পর্যন্ত আবৃত করা এক মানব, যার কালোর মধ্যে হালকা নীল চোখ দুইটা ভাসমান, হাতে আগুন আর সিংহের মাথার ট্যাটু করা। হাত দুটাকে দেখতে একটু ভয়ঙ্কর লাগলো। শুধু তাই নয়, ঘাড়ে সাপের একটা ট্যাটু, সামনে ফনা তুলে ধরেছে। এতদিন আবৃত ছিল বলে কেউ লক্ষ্য করেনি, আর আজ লোকটির সামনে পরনে হুডি খুলে ফেলে। তার হাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হয়তো কিছু একটা ছক কষছে। সামনে মাটিতে পড়ে থাকা ছেলেটি ভয়ে একপাশে নিজেকে গুটিয়ে নেয়।
হঠাৎ করে সামনে হুডি পরা ব্যক্তিটির বিচ্ছিরি হাসিতে সহসা সবাই কেঁপে ওঠে। লোকটির এমন অট্টহাসি সামনে পড়ে থাকা ছেলেটির গলা শুকিয়ে দিচ্ছে। পরপর করে থরথর করে কাঁপতে থাকে ছেলেটি। কালোতে আরপিত থাকা ব্যক্তিটি এবার সামনে মেঝেতে পড়ে থাকা ছেলেটির দিকে ঘাড় কাত করে তাকায়। এই চোখ থেকে যেন আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। লোকটির দৃষ্টি সামনে থাকা ব্যক্তির হৃদয়ে তীরের ফলার মতো বিঁধছে। সামনে থাকা ব্যক্তিটি এবার ভয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। হুডি পরা লোকটি সামনে থাকা ব্যক্তিটির দিকে কপাল কুঁচকে দাগিয়ে শান্ত কণ্ঠে বলে, সাহস আছে বলতে হবে তোর। অগ্নি চৌধুরীর লোক হয়ে বাহিরে খবর পাচার করিস। 1 সপ্তাহ দেশের বাহিরে ছিলাম, তার মানে এইটা ভাবিস না কোনো খবর রাখি না। পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, আমার দৃষ্টি সবসময় তোদের উপর নিক্ষিপ্ত। এইবার ভালো ছেলের মতো বলে ফেল, এই সপ্তাহ কার কাছে খবর পাচার করেছিস, তাহলে হয়তো শাস্তিটা কম পেতে পারিস। আন এতদিন দেশে ছিল না। ওই দিনকার ঘটনার পরের দিন ওকে কোনো কারণে কানাডায় যেতে হয়। আজকে বাংলাদেশে ব্যাক করে এসে জানতে পারে তারই লোক তার অগোছে বাহিরে ব্যক্তিদের সাথে হাত মিলিয়েছে। লোকটি ভয়ের কারণে কথা বলতে পারছে না। আন এইবার রেগে ছেলেটির গাল চেপে ধরে বলে, নাটক কম করে সত্যিটা বল, নয়তো কি করব তোর ধারণার বাহিরে। এতদিন আমার কাছে ছিলি, আশা করি আর বোঝাতে হবে না। ছেলেটি এবার ভয়ে ভয়ে বলে, টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর কখনো এমন করব না। আমি মরে গেলেও আমার বউ বাচ্চা না খেয়ে মরবে সে। আন মুখে চুচু শব্দ করে দাঁতে দাঁত চেপে বলে, এতদিন আমার সাথে ছিলি, কাউকে দেখেছিস? একবার অগ্নি চৌধুরীর টর্চার সেলে ঢুকলে সে অক্ষত অবস্থায় বাহিরের আলো দেখে। বিশ্বাসঘাতকদের ক্ষমা আর যাই হোক অগ্নি চৌধুরী করে না। বউ বাচ্চার চিন্তা তোর মতো বিশ্বাসঘাতকের না করলেও চলবে। যার ছায়ার তলে এতদিন ছিলি তার পিঠেই ছুরি মারলি। এইবার এই কাঁপাকাঁপি বন্ধ কর আর সত্যিটা বল। আহানের এই হুঙ্কারে লোকটি ভয়ে ভয়ে বলে, স্যার, আমাকে এই যেই ব্যক্তিটা শুধু বিকাশের টাকা পাঠিয়ে দিয়েছে, কাজ হিসেবে আমি সব খবর ব্যক্তিকে যেন দিই। তাছাড়া আমি আর কিছু জানি না। তবে লোকটি বাংলাদেশে থাকে। আন এবার কপাল কুঁচকে বলে, মানে? জি স্যার, ব্যক্তিটি বলেছিল কয়েকদিনের মধ্যে ও বাংলাদেশে ব্যাক করছে। আপনি নাকি ওর সব থেকে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছেন, তাই ও আপনার সব থেকে কাছের জিনিস কেড়ে নেবে। আহান কিছু একটা ভেবে গম্ভীর হয়ে বলে, যদি আমি তার ভয়েস শোনাই বুঝতে পারবি লোকটির কণ্ঠ? জি স্যার, বুঝলেও বুঝতে পারবো, কারণ অনেকবার ওর সাথে কথা হয়েছে। আহান এবার একটা রেকর্ড ওপেন করে। লোকটি এবার আশ্চর্য হয়ে বলে, জি স্যার, এই ব্যক্তিটার ভয়েস কিন্তু স্যার আপনি ছিলেন কিভাবে? তার মানে আপনার পূর্ব পরিচিত? আহান একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, শুধু পরিচিত নয়, খুব পরিচিত ও আমার পিছনে পুনরায় লেগে কাজটা ভালো করলো না। এইবার অগ্নি চৌধুরীর হিংস্রতা দেখবে। লোকটা কান্না করতে করতে বলে, আমি তো সব বলে দিয়েছি, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। আন লোকটার দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, জানিস তো আমার মনে দয়া মায়ার ছিটে ফোটাও নেই। আরিফ, ওকে এমন অবস্থা করো যাতে সকালের আলো না দেখতে পারে, তবে অন্যদের চেয়ে একটু ভালোবেসে মেরো। আমার লোক ছিল বলে কথা। এই বলে আহান এখান থেকে চলে যায়। পিছন থেকে লোকটি চিৎকার করতে থাকে, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। কিন্তু একবারের জন্য আহান পিছন ফিরে তাকালো না। ইয়ানা আজ ভার্সিটিতে যায়নি। কেন জানি সব কিছু বিরক্ত লাগছে। কেন মনে হচ্ছে জীবন থেকে কোনো একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। তার ভাবনার ছেদ ঘটে কোনো একটা শব্দে। তাকিয়ে দেখে হল্লা পার্টি হুড়মুড়িয়ে রুমে ঢুকছে। ইয়ানা কিছুটা বিরক্ত হয়ে বলে, কোন পাগলা কুকুরে তাড়া করেছে তোদের? এইভাবে নেশাখোরদের মতো ঢুকেছিস কেন?
আস্তাগফিরুল্লাহ, জীবনে একটা সিগারেটও হাতে নিয়ে দেখলাম না, আর তুই নেশাখোর বানিয়ে দিলি। হ্যাঁ, একদম ঠিক কথা। ওই দিন লুকিয়ে শুধু সিগারেট খেয়েছিল, আমি কিন্তু কাউকে বলিনি। আকাশ রেগে রায়ানের দিকে তাকিয়ে বলে। শালা, এভাবে না ফাঁসালেও পারতি। রোহান আর আকাশের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে দেয়। ইয়ানারও এখন ভালো লাগছে সবাইকে দেখে। সত্যি ফ্রেন্ড হচ্ছে এমন একটা সম্পর্ক যার সান্নিধ্যে গেলে সব মন খারাপ দূর হয়ে যায়। তুই যে সিগারেট খাস এটা কি অবনী জানে? না জানলে তো আমাকে জানাতে হবে, বল। আকাশ কাঁদো কাঁদো হয়ে বলে। প্লিজ বোন, এমন করিস না। আমি ওকে প্রমিস করেছি আর খাবো না। এখন যদি জানে আমি খেয়েছি, আমি শেষ। আর এমনিতেও আমি খাই না, ওই দিন একটা খেয়েছিলাম। এই জন্যই তো বলি, তোর ঠোঁট এমন মদখোরদের মতো কালো কেন? এমন মিথ্যা বলিস না বোন, আল্লাহর গজব পড়বে। তুই জানিস আমার ঠোঁটের প্রশংসা কত মেয়ে করছে, আর তোদের মতো ময়দা সুন্দরী না আমরা। হ্যাঁ, সো ফানি। আমরা মোটেও ময়দা সুন্দরী না, তোরা হচ্ছিস এডিট সুন্দর। এডিট করে আক্কাশালি থেকে ঝাক্কাশালি হোস। দেখ, এডিট করে অপমান করবি না। তোদের মুখে কিন্তু এখন ময়দা লেগে আছে। ময়দা মেখে দরিনা থেকে সাবনাসি হোস। রোহাইনার বাচ্চা। নাউজিবিল্লাহ, আমি এখনো বিয়ে করিনি, তুই আমার বাচ্চাকে দেখলি কিভাবে? তাদের ঝগড়ার মাঝে সেলিনা হোসেন তাদের খাবারের জন্য ডাক দেয়। আন মাথা নিচু করে নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছে, কিন্তু কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে না। মনের ভিতর কেমন শূন্যতা অনুভব হচ্ছে। বিষাদের ছায়া ধরে বসেছে চারপাশ। শান্তির জন্য চোখ বন্ধ করলেই এক রমণীর অস্তিত্ব ভেসে উঠছে। অনেকদিন না দেখার দরুন তৃষ্ণার্তদের মধ্যে ভিতর হাহাকার করছে। আহানের এরকম অস্থিরতা থেকে ইউভি মনে মনে ভাবে, তুই কি বুঝতে পারছিস না আহান? তুই ইয়ানাকে ভালোবেসে ফেলেছিস। ও শুধু তোর অনুভব নয়, তোর অস্তিত্ব হয়ে গেছে ও। যাকে এক নজর না দেখলে তোর ভিতরে হাহাকার করে, তন্নাদের মতো ছটফট করিস, তবুও কোনো অস্বীকার করছিস না তুই ওকে ভালোবাসিস। ইউভিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করে, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছিস কেন? ইউভি মুখে হাসি রেখা টেনে বলে, ভাবছিস মানুষ ভালোবাসার জন্য ছটফট করে তবুও মুখে স্বীকার করে না? আহান বিরক্তি নিয়ে বলে, কি বলছিস এইসব? ভুল কি বললাম বল? তুই ইয়ানাকে ভালোবাসিস, কিন্তু সেইটা মানতে পারছি না। তুই কিন্তু মনে মনে ও জানিস তুই ইয়ানাকে ছেড়ে থাকতে পারবি না, তাহলে কেন এত দূরত্ব? আহান তাও ছিল ভাবে বলে, ভালোবাসা মাই ফুড, ওই মেয়েকে জাস্ট প্রয়োজন। আর অগ্নি চৌধুরী কোনো মেয়েকে ভালোবাসবে, এর চেয়ে হাস্যকর কিছু হতেই পারে না। শুধুই কি প্রয়োজন আহান? যদি শুধু প্রয়োজন ওই হতো তাহলে তুই কোনো ওর জন্য এত ড্রিম্পারেট কেন? যেই ওর দিকে চোখ তুলে তাকায় তাকে চিরদিনের জন্য চোখ বন্ধ করে দিস। ইউপির প্রশ্ন শুনে আহান কিছুটা থতমত খেয়ে যায়। কেন এমন করে? তার কারণ যে ওর অজান। কেন এমন করে তারও যে কারণ জানা নেই। আহান এবার রেখে ইউপিকে বলে, তোর এসব কথা বাদ দিবি, এমন কিছুই না। রোয়ানার সাথে কথা হয় তোর? আহানের কথা শুনে ইউপি চোখ বড় বড় করে তাকায়। কি হলো? এইভাবে তাকানোর কি আছে? ভুলে যাস না রায়ান আর ইউভি আহানের হৃদয়ে আছে। তারা কি করে সব কিছু আমার জানা, তাই অবুঝের মতো ব্যবহার করিস না ওকে। কি করবো বল? জীবনে হাজারো মেয়ের ভিড়ে থেকেছি, কখনো কোনো মেয়েকে মেয়েতে আটকায়নি, কিন্তু কিভাবে বুঝবো কোনো এক সময় এক পিসিতে আটকা পড়বো? এক দেখাতেই আমার হৃদয়ে দ্রুত স্রোত বয়ে যাবে। কি করব বল? অনেক ছোট নিয়ম প্রতিনিয়ত মনের সাথে লড়াই করছি। ওর বাচ্চামো আমাকে আরও বেশি আকৃষ্ট করে, ইচ্ছা করে নিজের সাথে পিষে ফেলি, কিন্তু ওয়াসে প্রচুর খারাপ। বলি সে কান্নায় ভেঙে পড়ে। আহান বিরক্তি নিয়ে মুখে যা উচ্চারণ করে বলে, আমি আগে জানতাম রায়ান মহিলাদের মতো। তুই কবে থেকে এমন হলি বলতো? যাকে ভালোবাসিস তাকে নিশ্চয়ই পাবি, রাজি না হলে জোর করে আদায় করবি, তবুও মেয়েদের মতো ভ্যা ভ্যা করিস না।
কার কাছে এসে ভালোবাসার গান গাইছিস? ইউবি শালা আস্ত একটা নিরামিষ। আল্লাহই জানে ইয়ানার। ইভি আহানের কথা শুনে মনে মনে বলে, সামনে এগোচ্ছেন কেন? দেখুন আমি কিন্তু চিৎকার করব। মেয়েটির কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি উচ্চস্বরে হেসে উঠল, যেন সে কোনো জোকস শুনেছে। তারপর ব্যক্তিটির মুখের কাঠিন্যতা বজায় রেখে বলে, তাই নাকি বেবি, চিৎকার করবে? অগ্নি চৌধুরীর জায়গা এইটা, যেখানে তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। সেখানে তুই যদি চিৎকার করতে করতে মরেও যাস, কেউ আসবে না বলেই আহান এক পা করে সামনে এগোতে থাকে। ইয়ানা কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েরা সব কিছুর সাথে লড়তে পারে, কিন্তু যখন কেউ তার ইজ্জতের দিকে হাত বাড়ায় তখন পরিস্থিতির ওপর ভিত্তি করে কেউ সাহসী হয়ে ওঠে, আবার কেউ সবচেয়ে দুর্বল। ইয়ানা যত সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু তার সামনে স্বয়ং অগ্নি চৌধুরী দাঁড়িয়ে আছে, যার সাথে মোকাবেলা করা অসম্ভব। আহানের রাগের চোখ দুটি লাল হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে নীল হয়ে আছে, ফর্সা হওয়ার দরুন পুরো মুখ লাল হয়ে গেছে। আহানের মনে হচ্ছে ইয়ানাকে শেষ করে দিতে। আহান ইয়ানার সামনে গিয়ে মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এখন এত পিছাচ্ছিস কেন? তোর ইচ্ছাই তো পূরণ করছিলাম। পরপুরুষের সঙ্গ পেতে খুব ভালো লাগে তোর, তাই না? একজন দিয়ে মন ভরে না, তাই আরেকজন নিয়ে নিয়েছিস। বল কি আছে ওই ছেলেটার মধ্যে যা আমার মধ্যে নেই? আমার চেয়ে কি বেশি সুখ দেয়? নাকি এতক্ষণে ও বেডে নিয়ে চলে গেছে কিন্তু আমি নিতে পারিনি? ইয়ানা আহানের কথা সহ্য করতে না পেরে কানে দুহাত চেপে বলে, প্লিজ চুপ করুন, আর নিতে পারছি না। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা আপনার। লজ্জা করে না একটা মেয়ের সম্পর্কে এইসব বলতে? আহান ইয়ানার কথা শুনে রেগে চিৎকার দিয়ে বলে আহান ইয়ানার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। কিসের পরিমাণ এত দ্রুত ছিল, ইয়ানার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আহান কিস থেকে আস্তে আস্তে কামড়ে পরিণত করে। ইয়ানা সহ্য করতে না পেরে ছটফট শুরু করে দেয়, কিন্তু আহানকে এক চুলো নড়াতে পারেনি। ইয়ানার ছটফটের কারণে আহানও আরও রেগে যায়, তাই তার হাত দুটোকে বালিশের সাথে চেপে ধরে। ইয়ানা শুধু মুখ দিয়ে শব্দ করছে, না শরীর আর না হাত নাড়তে পারছে। আহান ইয়ানার ঠোঁটছে গলায় নেমে আসে। আহানের প্রতিটা বাইট থেকে রক্ত ঝরছে, আর আহান পুরোপুরি এক অন্য ঘরের মধ্যে চলে যায়। সে অতিরিক্ত রাগে জ্ঞান হারিয়ে কি করছে কোনো ভাবান্তর নেই। সে ইয়ানাকে শাস্তি দিতে ব্যস্ত। আহান এবার নিজের শার্ট খুলে ইয়ানের দিকে অগ্রসর হয়। ইয়ানা কান্না করতে করতে ফুপিয়ে ওঠে, প্লিজ অগ্নি চৌধুরী, আমার এত বড় ক্ষতি করবেন না, আমার গায়ে কলঙ্কের ছায়া লাগাবেন না প্লিজ। আমি আপনার কাছে নিজের সতীত্ব ভিক্ষে চাইছি। ইয়ানার ফুপানোতে আহানের ধ্যান ভাঙে। রুমে লাইট অন করে তাড়াতাড়ি মুখে মাস্ক আর শার্ট পরে নেয়। ইয়ানার পাশে শান্ত হয়ে বসে নিজের চুল আঁকড়ে ধরে কি করছিল ও শিট! অগ্নি চৌধুরী কিভাবে একটা মেয়ের ইজ্জতে হাত বাড়াতে পারে? কিন্তু পরক্ষণে ইয়ানার হাতে রিংয়ের কথা মনে পড়ে ইয়ানাকে একটেনে বিছানা থেকে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। ইয়ানা এখনো ফোপাচ্ছে। আর ইয়ানার দিকে বিরক্তি নিয়ে বলে, কান্না থামাও, কিছু করেছি আমি? তাহলে কান্না করছো কেন? আহান ইয়ানার হাত থেকে এঙ্গেজমেন্টের রিংটা একটানে খুলে ছুঁড়ে ফেলে দিলেন আর নিজে একটা রিং পরিয়ে দেন। ইয়ানা আহানের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, কিছু করেননি আপনি বলছেন মিস্টার অগ্নি চৌধুরী? কি করেননি আপনি? একটা মেয়ে শপিং করতে আসছে, তাকে রাস্তা থেকে তুলে এনে হেনস্থা করছেন, তার অনুমতি ছাড়া বারবার ছোঁয়ার চেষ্টা করছেন। কি করেননি আপনি বলেন? বলি ইয়ানা আহানের হাত থেকে নিজের হাত ছাড়া মেরে ফেলে দেয়, ফলে আহানের দেওয়া রিংটা নিচে পড়ে যায়। আহান রিংটা হাতে নিয়ে ইয়ানার হাত পিছন থেকে মুছে দিয়ে বলে, সাহস কি করে হয় আমার হাত ঝাড়া মেরে ফেলে দেওয়ার? ওই ছেলে যখন পড়িয়েছিল তখন তো ঠিকই পড়েছিস, তাহলে এখন এত নাটক করছিস কেন? ইয়ানা আর কিছু বলেনি, ও বুঝে গেছে এ ছেলে পুরো সাইকো ডেভিল, তাই কথা বলে লাভ নেই। আসলে কাল রোয়ানার জন্মদিন, তাই সুমু আর ইয়ানা শপিং মলে গিয়েছিল রোয়ানার জন্য গিফট কিনতে।
ইয়ানা নিজের জন্য একটা জামা পছন্দ করে টয়লেট রুমে চেক করতে যায়। ওইখান থেকে আন ইয়ানাকে নিয়ে আসে। আন অনেক দিন ধরে দেশের বাইরে থাকায় সিসিটিভি ফুটেজ চেক করেনি, তাই আজ সকালে ইয়ানাদের বাড়ি ফুটেজ অন করে। ফুটেজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ইয়ানার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। তারপর রেগে সোজা চলে যায় ইয়ানার কাছে। তারপর সুমু কোনো এক কারণে একটু আড়াল হলেই ইয়ানাকে জোরপূর্বক তুলে নিয়ে আসে। এরপর কি হয়েছে সবই তো জানেন। আহান ইয়ানাকে রিংটা পরিয়ে দেয়, তারপর গালে আলতো করে স্পর্শ করে বলে, ইনু বেবি, কেন রাগিয়ে দাও আমাকে? তোমাকে তো আগেই বলেছিলাম কোনো ছেলের চারপাশে যাতে তোমায় না দেখি। তোমায় যেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো অন্যজনের দেওয়া আংটি পরে ফেলছো। ও নিশ্চয়ই তোমায় স্পর্শ করেছে। কোথায় স্পর্শ করেছে বলো আমায়। আহানের লাস্ট কথাটা রেগে চিৎকার দিয়ে বলে। ইয়ানা একটু কেঁপে ওঠে। এই তো দেখলো শান্ত, আবার এই অশান্ত। ইয়ানার ভাবনার মাঝে আহান ইয়ানার হাত ঘষতে থাকে আর বিড়বিড় করে বলে, এইখানে ছুঁয়েছে তাই না? যদি পারতাম হাতটাই কেটে ফেলে দিতাম। আচ্ছা ইয়ানা, হাতটা যদি কেটে ফেলে দিই কেমন হবে বলো তো? ইয়ানা আহানের কথা শুনে চমকে ওঠে। ভয়ে যেন তার আত্মা পাখি এখনি উড়াল দিবে। ইয়ানা ভয়ে ভয়ে বলে, কি 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 বলছেনটা কি? হাত কেটে দেবেন মানেটা কি? আহান ইয়ানার অবস্থা দেখে বলে, ভেবেছিলাম কেটে ফেলবো, অন্যজনের ছোঁয়া লেগেছে তো তাই, কিন্তু এখন আর কাটবো না। কিন্তু আজ যে রিংটা আমি পরিয়ে দিয়েছি, যদি কখনো এটা খুলতে দেখি তাহলে আজকের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। ইয়ানা আহানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, কেন বলছেন এরকম? কেন এমন পাগলামি? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন এত অধিকার দেখান? যদি সৌন্দর্যের কারণে মোহে পড়ে থাকেন তাহলে ভুল করছেন মিস্টার অগ্নি চৌধুরী। আমি কারোর মোহের শিকার হতে চাই না। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, সৌন্দর্য দিয়ে তোমায় বিচার করেনি, তবে তোমায় দেখার পর কোনো কিছুই সুন্দর লাগেনি। আর মোহে তো মানুষ তখন পড়ে যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, কিন্তু আমি তো তোমার প্রতি আকৃষ্ট হইনি। ইয়ানা আহানের এই ঘোরানো পেঁচানো কথায় বিরক্তি হয়। তারপর কিছু একটা ভেবে হঠাৎই বলে ওঠে, আপনার এই একজোড়া চোখ কারোর সাথে খুব মিল, কিন্তু কার সাথে মিল তা সঠিক মনে করতে পারছি না। থমথমে খেয়ে যায়। ঠিক তখনই একটা সার্ভেন্ট এসে খাবার দিয়ে যায়। আহান ইয়ানাকে উদ্দেশ্য করে বলে, সারাক্ষণ যদি আমার চোখের দিকে তাকিয়ে থাকো তাহলে সবার চোখ ওই আমার চোখ দেখতে পাবে। তাই চোখের পর্যবেক্ষণ না করে এখন খাবারটা খেয়ে নাও, বাড়িতে ফিরতে হবে তোমায়। ইয়ানা আহানের দিকে তাকিয়ে তাচ্ছিলভাবে বলে, আপনার মনে আছে মিস্টার অগ্নি চৌধুরী, আমার যে একটা বাড়ি আছে, আমি তো ভেবেছিলাম রাস্তার মেয়ে ভেবে রাস্তা থেকে তুলে এনেছেন। ভাবলেন কিভাবে এত কিছুর পরেও এই খাবার আমার গলা দিয়ে নামবে? আর রইল বাকি আপনার চোখের দিকে তাকিয়ে থাকা। নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবেন কেন বলেন তো? আন ইয়ানার দিকে তাকিয়ে বলে, কারণ আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ তাই। আর যদি ভেবে থাকো তোমায় আমি জোর করে নিজের হাতে খাইয়ে দিব তাহলে সম্পূর্ণ ভুল। যতক্ষণ খাবার শেষ না করবে ততক্ষণ বাড়িতে যেতে পারবে না। এবার তুমিই ভাবো কি করবে। বলে আহান গিয়ে ডিভাইনে বসে পড়ে। আর এদিকে ইয়ানা আহানের 14 গোষ্ঠীর ফায়দা তুলতে তুলতে খাবারের হাতে, কিন্তু তখনই ব্যথায় আহ করে ওঠে। আহান দ্রুত ডিভাইন থেকে বিছানায় আসে। তখন দেখে এভাবে হাত ধরার কারণে লাল হয়ে আছে, আর এখন সে জায়গায় খাবার পরে জ্বালা করছে। আন ইয়ানাকে ধমক দিয়ে বলে, খাবারে চামচ ছিল, হাত ব্যবহার করতে কে বলেছে তোমায়? তারপর একটা ব্যথা উপশমে মলম লাগিয়ে দেয়। ইয়ানা মনে মনে বিড়বিড় করে বলে, জুতা মেরে অন্য দান। যেই দানই হোক না কেন মারবো আমি, আবার সেই জায়গায় মলম লাগাবো আমি। অগ্নি চৌধুরী জিনিসে অন্য ব্যক্তির নজর সে সহ্য করে না, তাই এখন বকবক না করে বাধ্য মেয়ের মতো খাবারটা শেষ করো। সাইকো আমার মনের কথা বুঝলো কিভাবে? যেইভাবে বিড়বিড় করো শুধু আমি না সবাই বুঝবে। খাবার শেষ করো, কুইক। যেহেতু সে ক্ষুধার্ত, তার উপর পছন্দের খাবার পাস্তার মাটন বিরিয়ানি, তাই আর বসে থাকেনি। ইয়ানা জানে সে এখন খাবার না খেলে সত্যি সত্যি তাকে বাড়ি ফিরতে দিবে না। আগে বাড়ি ফেরা যাক, তারপর সব ভাবা যাবে। শুধু একবার বাড়ি ফিরতে দেন মিস্টার অগ্নি চৌধুরী, তখন হবে আসল খেলা।
ইয়ানার ভাবনার সেদ ঘটে সামনে থাকা ব্যক্তিটির কথা শুনে। যদি তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করে থাকো তাহলে সেটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। যদি এমন হয় মহাসমুদ্রের পানি শুকিয়েও যায় তবুও তুমি আমার। যদি মরুভূমিতে সমুদ্রের উত্তাল হয়ে সৃষ্টির ভারসাম্য বিলীন হয়ে যায় তবুও তুমি আমার। যদি এক মুহূর্তের জন্য হিমালয়ের বরফ গলে প্লাবনের সৃষ্টি হয় তবুও তুমি আমার। শুধু এপার নয় পরপারেও তুমি আমার। তাই আমাকে বাদ দিয়ে অন্যজনের হওয়ার মানসিকতা ছেড়ে দাও। এখনও অগ্নি চৌধুরীর হিংস্র রূপ দেখনি। আমার কথার অবাধ্যতা করলে আমি কোনো সীমা অতিক্রম করতে পারি তার কোনো ধারণাও নেই। তাই বলছি অবাধ্যতা করো না।